মুখার্জি পাড়ার ক্লাব ঘরে আজ বৃদ্ধ মনমোহনবাবু বলে শোনাতে চলেছেন তার অতীত জীবনে প্রত্যক্ষ করা এক ঘটনার কথা। কর্মসূত্রে সোনামুখীতে গিয়ে তিনি এক অতৃপ্ত আত্মার মুখোমুখি হয়েছিলেন। সেই অতৃপ্ত আত্মা সেখানকার প্রতিটি বাচ্চাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, কিন্তু কে এই আত্মা? কেন সে গভীর রাতে এই মায়েদের কোল খালি করে তাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের অপহরণ করছে? ওই অতৃপ্ত আত্মার মূল উদ্দেশ্য কি? সে কি তবে এভাবে ওই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদের হত্যা করে নিজের রক্ত পিপাসা মেটাতে ব্যস্ত, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে গ্রাম বাংলার ভৌতিক গল্প সোনামুখীর বিভীষিকা। তাহলে আর দেরি কিসের? খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। বাইরে যে হারে ঝমঝম করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে, তাতেই বৃষ্টি খুব সহজে থামবে বলে মনে হচ্ছে না। একেবারে হক কথা বলেছেন খুড়ামশাই। সত্যি এইভাবে যে হঠাৎ করে বৃষ্টি নামবে তা কেউ কল্পনাও করতে পারেনি। বিকেল পর্যন্ত আকাশ একেবারে মেঘমুক্ত পরিষ্কার ঝকঝকে ছিল, অথচ দেখুন সন্ধ্যা নামতে না নামতেই কেমন ঝড় বৃষ্টি আরম্ভ হলো। যা বৃষ্টি আরম্ভ হয়েছে তাতে এখন বেশ কয়েক ঘন্টা আমাদের এই ক্লাব ঘরে আটকে থাকতে হবে, তাছাড়া আর অন্য কোনো উপায় নেই। আসার সময় সঙ্গে করে ছাতা নিয়ে আসিনি। এখন এই পরিস্থিতিতে ছাতা ছাড়া বৃষ্টির জলে ভিজে বাড়ি ফিরলে শরীর খারাপ অবধারিত। সুতরাং আমাদের প্রত্যেককেই এখন চুপচাপ বসে থাকতে হবে। খুড়ামশাই, এই সময় আপনি বরং আমাদের একটা গল্প বলে শোনান। অনেকদিন হলো আপনার মুখ থেকে কোনো গল্পও শোনা হয় না। এখন যখন বসেই থাকতে হবে, তখন যদি এই আড্ডার আসরে আপনি যে কোনো একটা ঘটনার কথা বলেন, তাতে আর মন্দ কি? আপনার অতীত জীবনে তো আর নেহাত কম কিছু লোমহর্ষক রোমাঞ্চকর ঘটনা ঘটেনি, তো সেখান থেকেই বলুন না। হ্যাঁ, তা তো বটেই। আমার জীবনের বেশিরভাগ সময়টাই কেটে গিয়েছে বিভিন্ন জায়গায় বাইরে বাইরে ঘুরে বেরিয়ে। কর্মসূত্রে অতীতে আমাকে বহুবার নানান জায়গায় যেতে হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তে আমি ঘুরে বেরিয়েছি। সেই সমস্ত ঘটনা আজ এত বছর পরেও যেন আমার চোখের সামনে ভেসে ওঠে মাঝে মধ্যেই। আচ্ছা, বেশ ঠিক আছে, তোমরা যখন আমার কাছ থেকে কোনো একটা ঘটনার কথা শুনতে চাও, তখন একটা ভৌতিক অভিজ্ঞতার কথা তোমাদের বলতে পারি। এরকম আবহাওয়ায় গা ছমছমে ভূতের গল্প একেবারে জমজমাট বলে মনে হবে। মুখার্জি পাড়ার ক্লাবঘর আজ একেবারে জমজমাট। নবীন প্রবীণ উভয় সদস্য মিলে অনেকজন মানুষ একত্রিত হয়েছে সন্ধ্যার আড্ডার আসরে। সময়টা এখন বৈশাখ মাস হওয়ার কারণে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে এগোতে না এগোতেই প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ হলো। আর সাথে সাথেই লোডশেডিংয়ের কারণে গোটা পাড়া একেবারে নিকষ কালো অন্ধকারের অতল সমুদ্রে তলিয়ে গেল। শোঁ শোঁ শব্দে প্রবাহিত প্রবল বাতাসের দাপটে মুখার্জি পাড়ায় থাকা প্রতিটা বড় বড় নারকেল আর সুপারি গাছগুলো একেবারে মাতালের মতো মাথা দোলাতে আরম্ভ করল। মনমোহন সিংহ রায় বাবুকে মুখার্জি পাড়ার সকলে বড় সম্মান করে। কর্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে গিয়েছেন। তাই মনমোহন বাবু যেদিন আড্ডা দিতে ক্লাব ঘরে এসে উপস্থিত হন, সেই দিন সকলে মিলে তার কাছ থেকে নানান অভিজ্ঞতার কথা শুনতে চায়। মনমোহন বাবু আজ ক্লাবে এসেছেন দেখে তাকে কোনো একটা ঘটনার কথা বলার জন্য অনুরোধ করল পাড়ার এক তরুণ যুবক গোবিন্দ। গোবিন্দর কথায় রাজি হলেন মনমোহন বাবু। তিনি জানালেন তার অতীত জীবনে নাকি ঘটে যাওয়া কোনো এক আধি ভৌতিক অভিজ্ঞতার কথা তিনি বলে শোনাবেন সকলকে।
এই কথা বলে মনমোহন বাবু সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে আগুন ধরিয়ে লম্বা টান দিতে লাগলেন। বর্তমানে ক্লাব ঘরের মধ্যে প্রায় জনা দশেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার মুখ থেকে অতীত জীবনে ঘটা সেই ভৌতিক কাহিনীর কথা শোনার জন্য। কারো মুখ থেকে সামান্য টু শব্দটি অবধি বেরোচ্ছে না। ক্লাব ঘরের মধ্যে বিরাজ করছে সাক্ষাৎ মৃত্যুপুরীর ন্যায় থমথমে নীরবতা। বাইরের জগৎ থেকে কেবলমাত্র একটানা ভেসে আসছে ঝড় বৃষ্টির আওয়াজ। মহাকাল রুদ্রেশ্বর আজ যেন তার বিধ্বংসী তাণ্ডব লীলায় মত্ত হয়েছেন। কালো আকাশের বুক ফালাফালা করে দিয়ে মাঝে মধ্যেই ইন্দ্রদেবের লকলকে তলোয়ার নেমে আসছে ধরিত্রীর বুকে। কান ফাটানো শব্দে বজ্রপাত ঘটছে মুহুর্মুহু। সিগারেট খাওয়া শেষ হলে মনমোহন বাবু এবার যথারীতি বলতে আরম্ভ করলেন সেই ঘটনার কথা। সেবার বেশ কিছুদিনের জন্য আমাকে যেতে হয়েছিল সোনামুখী নামের এক গ্রামে। অবশ্য জায়গাটাকে একেবারে গ্রাম না বলে মফস্বল বললে হয়তো ঠিক বলা হয়। বিহারের কাছাকাছি সেই ছোট মফস্বল। সোনামুখীতে পৌঁছতেই বেলা গড়িয়ে একেবারে প্রায় বিকেল হয়ে গেল। প্রথমে ট্রেনে উঠে রতনপুর স্টেশনে নেমে তারপর লোকাল বাসে করে আমি সোনামুখীতে গিয়ে পৌঁছালাম। স্থানীয় বাজারে বাস থেকে নামলাম। তারপর একটি চায়ের দোকানের দিকে এগিয়ে গিয়ে সেখানে জিজ্ঞাসা করলাম সুলভ মূল্যে কোথাও বাড়ি ভাড়া পাওয়া যাবে নাকি। কারণ সোনামুখীতে আমাকে বেশ কয়েকদিন, প্রায় 1 মাসের কাছাকাছি থাকতে হবে। সুতরাং আমার একটা মাথা গোজার মতো আশ্রয় বড়ই প্রয়োজন। স্থানীয় মানুষদের সাথে কথা বলে একটি ভাড়া বাড়ির ঠিকানায় এসে উপস্থিত হলাম। বাড়ির মালিকের সাথে কথা বললাম বিস্তারিতভাবে। ভদ্রলোক ভারী সজ্জন প্রকৃতির মানুষ। নাম বিজু ভট্টাচার্য। গোলগাল, নধর ক্রান্তি প্রকৃতির চেহারা। বিজু বাবুর মুখে ভরা থাকতো সব সময়ের মতো এক খিলি পান। পচর পচর শব্দে ক্রমাগত পান চিবোতে থাকেন বিজু বাবু। প্রাথমিক পরিচয় পর্ব শোনার পর 2 হাত জড়ো করে আমার উদ্দেশ্যে তিনি হিন্দি বাংলা মিশিয়ে বললেন কিছু কথা। তবে আমি তোমাদের তা বাংলা ভাষাতেই সহজ করে বলছি। মনমোহন বাবু, আপনাকে ভাড়া নিয়ে এত বেশি উত্তেজিত হতে হবে না। আপনি আমাদের এখানে সরকারি অফিসার হয়ে এসেছেন, আপনার সাথে আমাদের কি আর সেই সম্পর্ক নাকি? আপনি যা ভালো মনে করেন তাই না হয় ভাড়া হিসাবে দেবেন। তখনকার সময়ের মানুষের মানসিকতা ছিল অন্যরকম। তখনকার দিনের এই সমস্ত পল্লী গ্রামের কিংবা ছোট মফস্বলের মানুষেরা মনে প্রাণে বিশ্বাস করত যে অতিথি মানে তাদের কাছে সাক্ষাৎ ঈশ্বর স্বরূপ। তার উপর আবার আমি সোনামুখীতে সরকারি অফিসার হিসাবে গিয়েছি। তখন আমার খাতির যত্ন যে একটু বেশি হবে সে বিষয়ে আর নতুন করে বলার কিছু নেই। বিজুবাবুর উদ্দেশ্যে আমি 2 হাত জড়ো করে সৌজন্যমূলক হাসি হেসে বললাম, ছি 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 বিজুবাবু, তাই বললে আবার হয় নাকি? সে যাই হোক, বিজুবাবুর সাথে নানান কথাবার্তার পরেও তিনি কিছুতেই বাড়ি ভাড়া নিয়ে একটিও নিজস্ব মন্তব্য করলেন না। শেষমেশ এক প্রকার বাধ্য হয়েই আমাকে আমার মনের মতো একটা ভাড়া বলতে হলো। দেখলাম তিনি তাতে রাজি হলেন। মুখে চওড়া হাসি নিয়ে তিনি তার বাড়ির দোতলার ঘরটি আমার থাকার জন্য খুলে দিলেন। বাড়ি ঘর দুয়ারের অবস্থা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। কালো পিচ রাস্তা আঁকাবাঁকা ভাবে সাপের মতো চলে গিয়েছে সামনের দিকে। রাস্তার 2 ধারে ছোট ছোট কিছু ঝুপড়ি বাড়ি আর কুমুটি জাতীয় দোকানপাট। তবে বিজুবাবুর এ অট্টালিকাটি এই তল্লাটে একমাত্র এত বড় বাড়ি। অন্তত দোতলা থেকে আমি সেই রকমই দেখতে পেলাম। বুঝতে পারলাম
বিজুবাবু বেশ ধনবান প্রকৃতির মানুষ। তোমাদের তো আগেই বলেছি যে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হতো। নানান জায়গায় পোস্টিংয়ের কারণে হাত পুড়িয়ে রান্না করার অভ্যাস আমার ছিল। অন্তত কাজ চালানোর মতো করতে পারতাম ঠিকই। বিজুবাবুর সাথে কথা বলে কিছু রান্নার সামগ্রী, বাসনপত্র আর একটা ছোট্ট জনতা স্টোভ জোগাড় করলাম। কল ঘরে গিয়ে হাতে মুখে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠে এলাম সিঁড়ি দিয়ে দোতলায়। নিচের তলার ঘরগুলি সব বন্ধ থাকে। সমগ্র দোতলা বাড়িটির মধ্যে কেবলমাত্র থাকবো আমি একা। বিজুবাবু জানালেন তার নিজের বসত বাড়ি এখান থেকে খানিকটা তফাতে। সন্ধ্যা নামার মুখে তিনি আমায় বিদায় জানিয়ে বাড়ির পথে চলে গেলেন। জনতা স্টোভে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে হাঁড়ি চাপালাম। হাঁড়িতে টকবক করে ফুটতে থাকা জলের মধ্যে দিলাম কিছু চাল, ডাল আর কাঁচা সবজি। চালে ডালে ফুটে খিচুড়ি হতে লাগলো। দোতলার ঘর থেকে বেরিয়ে আমি এসে দাঁড়ালাম বারান্দার মধ্যে। বারান্দাটা বেশ বড় সড়ো। বারান্দায় এসে দাঁড়ালে গোটা অঞ্চলটা একেবারে দেখা যায় পরিষ্কারভাবে। বারান্দায় এসে দাঁড়াতেই বেশ আরাম বোধ করলাম। ঠান্ডা ফুরফুরে দক্ষিণা বাতাস গায়ে লেগে সারা দিনের যাবতীয় পরিশ্রম, ক্লান্তি কেমন যেন গায়েব হয়ে গেল এক নিমিষে। ঘড়ির কাঁটা সন্ধে 8টার গণ্ডি পেরোতে না পেরোতেই দেখলাম দোকানপাট সব বন্ধ হয়ে গেল। বাজার থেকে লোকজন কমতে কমতে পুরোপুরি ফাঁকা হয়ে যেতে লাগলো। সোনামুখীতে বিদ্যুতের ব্যবস্থা ছিল ঠিকই, কিন্তু কি জানি কি কারণে দেখলাম গোটা পাড়াতে যতগুলো আলো আছে সবকটা কেমন যেন নিভু নিভু টিমটিমে ভাবে চলছে। হয়তো ভোল্টেজের তারতম্য নিয়ে কোনো সমস্যা হয়েছে। বাইরে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে দোতলার ঘরে ঢুকলাম। গরম খিচুড়ি আর সাথে ডিম ভাজা আমার কাছে সাক্ষাৎ অমৃতের মতো বলে মনে হলো। রাতে খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়া কোনো দিনই আমার স্বভাব নয়। প্রায় আধ ঘন্টার মতো হাঁটাহাঁটি করে দুটো সিগারেট টেনে তারপরে আমি বিছানায় উঠি। প্রতিদিনের অভ্যাস মতো সেদিনও খাওয়ার পর বেরিয়ে এলাম বারান্দায়। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে সবে মাত্র আগুন ধরাতেই যাব, ঠিক এমন সময় আমার চোখ আটকে গেল সামনে ঘোলাটে মায়াবী আলো অন্ধকারে ডুবে থাকা রাস্তাটার দিকে। বিস্ময়ের সাথে তাকিয়ে দেখলাম এক মারাত্মক দৃশ্য, যা দেখে ভয়ে আতঙ্কে আমার বুকে তরতাজা উষ্ণ রক্ত একেবারে শুকিয়ে গেল। কেন খুড়োমশাই, আপনি দোতলার বারান্দা থেকে দাঁড়িয়ে কি এমন ভয়াবহ দৃশ্য দেখলেন যার কারণে আপনি অত আতঙ্কিত হয়ে পড়লেন? দোতলার বারান্দায় দাঁড়িয়ে সামনে রাস্তার দিকে তাকাতেই দেখলাম আবছা আলো অন্ধকারে ডুবে থাকা নির্জন জনমানবহীন ফাঁকা রাস্তায় কি যেন একটা এসে দাঁড়িয়েছে। আমি তোমাদের ভাষায় বলে সঠিকভাবে ব্যক্ত করতে পারবো না দৃশ্যটা আসলে কতটা সাংঘাতিক ভীতিপ্রদ ছিল। রাস্তার দুই ধারে জ্বলতে থাকা অনুজ্জ্বল হলদেতে বৈদ্যুতিক বাতিগুলো দপ করে কেঁপেই পরপর এক এক করে নিভে যেতে লাগলো, যেন কোনো অদৃশ্য অতিলৌকিক শক্তির প্রভাবে এ সমস্ত কিছু ঘটনা ঘটছে। আকাশের বুকে মুখ তুলে তাকিয়ে দেখলাম আধখানা কুমড়োর ফালির মতো এক ফালি চাঁদ মুখ তুলে তাকিয়ে রয়েছে। আকাশ একেবারে মেঘ মুক্ত হবার কারণে চাঁদের ঝলমলে রূপলি জ্যোৎস্না আলো সম্পূর্ণরূপে নেমে এসেছে পৃথিবীর বুকে। চন্দ্রালোকিত রাতের এই মায়াবী নৈশ পরিবেশে
হঠাৎ করে আমার নাকে একটা বিশ্রী বাজে পচা গন্ধ এসে ঠেকল। সেই গন্ধের বাড়ন্ত এতটাই বেশি যে আমার ইচ্ছা করলো হড় করে বমি করে দিতে। তলপেট যেন কুলিয়ে উঠল, কিন্তু বহু কষ্টে আমি নিজেকে সামলে নিলাম। বমন উদ্রেক আটকে চোখের দৃষ্টি সংকুচিত করে আমি তাকালাম রাস্তার দিকে। নিকষ কালো অন্ধকারে ততক্ষণে আমার চোখ সয়ে গিয়েছে পুরোপুরিভাবে। আমি দেখলাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটি কালো কুচকুচে অবয়ব। অবয়বটি মনুষ্য আকৃতির হলেও সেটা বেশ কিছুটা অস্বাভাবিক। সেই আলো অবয়বের চোখ মুখ বলে কিছুই বোঝা যায় না আলাদা করে, কেবলমাত্র দুটি উজ্জ্বল সবজেটে আলোর ফুটকি এত দূর থেকেও নজরে পড়ে। পাশাপাশি চলতে থাকা সেই সবজেটে আলোর ফুটকি দুটি দেখলে পরিষ্কার বোঝা যায় ওই দুটো আসলে তার চোখের মণি। সীমাহীন ভয়ে আমার বুকের ভেতরটা দক করে লাফিয়ে উঠল। আমি কিছুতেই বুঝতে পারলাম না এরকম সবুজ চোখের মণি আদৌ কোনো জীবিত প্রাণীর হতে পারে নাকি। একেবারে পান্নার মতো সবজেটে দুটি ক্ষুদ্র মণি দপ দপ করে জ্বলছে যেন অক্ষিকুটুরের ভেতর থেকে। যে বাজে গন্ধটা আমার নাসারন্ধ্র হয়ে দেহের অভ্যন্তরে প্রবেশ করেছিল সেটা আসলে কিসের তা আমি বুঝতে পারলাম না। চামড়া পোড়া? হ্যাঁ, শ্মশানের চিতায় আগুন জ্বালানোর মরদেহের চামড়ার মাংস পুড়ে হুবহু এরকম উৎকট বিশ্রী পোড়া গন্ধ বের হয়। আমার বুকের ভেতর কে যেন আবার এক অশনি বাজনা বাজাতে আরম্ভ করলো। সোনামুখীর পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি ছোট্ট নদী। সেই দুই নদীর ধারে থাকা বাঁধা বনের ঝোপ থেকে উঠে এলো এক পাল রক্তলোভী শৃগালের রক্তলোলুপ হুঙ্কার ধ্বনি। এরপরে আশ্চর্যজনক ভাবে আমাকে একবার চমকে দিয়ে টুকরে কেঁদে উঠল ওই অবয়ব। হ্যাঁ, নিজের কানে পরিষ্কার শুনলাম একটা ঋণে মেয়েলি কণ্ঠস্বর। তবে মানুষের বুকে সর্দি বসলে ঠিক যেরকম ঘরে আওয়াজ বের হয়, একেবারে সেই রকম বিকৃত ঘরে আওয়াজে ডুকরে ডুকরে কেঁদে উঠল সে কালো কুচকুচে অবয়ব তথা রহস্যময়ী নারী মূর্তিটি। এক টানা এতক্ষণ পর্যন্ত গল্প বলে এবার একটু থামলেন বৃদ্ধ মনমোহন বাবু। মুখার্জি পাড়ার ক্লাব ঘরে একখানি ভাঙা আরাম কেদারার উপর বেশ আয়েশ করে বসে আছেন তিনি, এবং তাকে ঘিরে গোল করে বসে রয়েছে অন্যান্য সদস্যরা। বাইরে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ এতটুকুও কমেনি, বরং ঝড়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে আরও কয়েক গুণ। তীব্র ঝোড়ো বাতাসের দাপটে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সমগ্র প্রকৃতি। কালবৈশাখী ঝড়ের এই বীভৎস রূপ সচরাচর খুব একটা দেখা যায় না। ক্লাব ঘরের পুরনো বাক্স ঘেটে একখানা মোটা মোমবাতি উদ্ধার করেছিল গোবিন্দ, কিন্তু মোমবাতি জ্বালানোর সাথে সাথেই খোলা দরজা ও জানালা হয়ে ঢুকে আসা বাতাসের দাপটে তা তৎক্ষণাৎ নিভে গিয়েছে বেশ কয়েকবার। সুতরাং এখন গোটা ক্লাব ঘর জুড়ে কেবলই ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। কেউ কাউকে দেখতে পর্যন্ত পাচ্ছে না সঠিকভাবে। এই রকম অন্ধকারাচ্ছন্ন গা ছমছমে ভৌতিক পরিবেশে ভূতের গল্প একেবারে যাকে বলে শোনায় সোহাগা বিষয়। মনমোহন বাবু আবার একটি সিগারেট ঠোঁটের দু ফাঁকে গুজে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরানোর চেষ্টা করলেন। ভদ্রলোকের এই এক বদ স্বভাব, তিনি বড্ড ধূমপানে আসক্ত। আলকাতরার মতো নিকষ কালো অন্ধকারে ডুবে থাকা ক্লাব ঘরে ফস শব্দে জ্বলে উঠল একটি দেশলাই কাঠির স্ফুলিঙ্গ। সিগারেটে লম্বা টান দিয়ে নিজে থেকেই পুনরায় ঘটনার পরবর্তী অংশ বলতে আরম্ভ করলেন মনমোহন বাবু।
কান্নার আওয়াজটা ক্রমশ বাড়তে লাগলো। হঠাৎ করেই রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা লাইট পোস্টের আলোগুলো জ্বলে উঠল সবকটা একসাথে। আর সাথে সাথেই দেখলাম ওই অদ্ভুত রহস্যময়ী ছায়া মূর্তি পুরোপুরি গায়েব হয়ে গেল কর্পূরের মতো, এবং কান্নার আওয়াজটাও বন্ধ হয়ে গেল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এতক্ষণ ধরে তবে কি আমি চোখে ভুল দেখলাম, নাকি এই সমস্ত কিছুই আসলে ছিল হ্যালুসিনেশন। আবার লোডশেডিং হলো, আর সাথে সাথেই ভেসে এলো সেই কান্নার আওয়াজ। আমি অন্তর থেকে উপলব্ধি করতে পারলাম আমার চোখের দেখায় কিংবা কানে শোনায় সামান্যতম ভুল হয়নি। সত্যিই রাস্তার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তবে সে আর যাই হোক না কেন, মোটেও রক্তে মাংসে করা কোনো মানুষ নয়, কারণ কোনো জীবিত মানুষ এইভাবে আলো আধারে গায়েব হয়ে যেতে পারে না। আমি আর বারান্দায় দাঁড়িয়ে থাকলাম না। তবে বিশ্বাস করো, আমি যে খুব একটা ভীতু প্রকৃতির মানুষ তেমনটা একেবারেই নয়। কিন্তু সেই রাতে সত্যিই একটা শিরশিরে অজানা ভয়ে আমার বুক কেঁপে উঠল, কলিজা একেবারে শুকিয়ে গেল। ঘরের ভেতর ঢুকে তরাম শব্দে বন্ধ করে দিলাম দরজাটা। এর পরের ঘটনা পরদিন সকালের। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসে একবার দেখে যাও, আমাদের কি সর্বনাশটাই না ঘটে গেছে। রাতের অন্ধকারে আমার কোল থেকে কোলের বাচ্চাকে একবার ছিনিয়ে নিয়ে চলে গেল গো। হে ঈশ্বর, আমরা কি করব? আমাদের যে চরম সর্বনাশ হয়ে গেল। ভগবান ভগবান রক্ষা করো, আমাদের ছেলে মেয়েগুলোর যেন কোনো বিপদ আপদ না হয়। বিপদ হতে আর কি বাকি রয়েছে গো দিদি? যা বিপদ ঘটার ছিল তা ইতিমধ্যেই ঘটে গিয়েছে, আর কোনো কিছু তো ঘটতে বাকি নেই। হায় হায় হায়, আমাদের এই কি চরম বিপদ ঘটে গেল। আমাদের এবার কি হবে গো? আমার যে একটি মাত্র ছেলে, ওর যদি কিছু একটা ভালো মন্দ হয়ে যায়, আমি তাহলে বাঁচবো কি করে? রাতের বেলায় দোতলার বারান্দায় দাঁড়িয়ে ওর সমস্ত ভয়ানক দৃশ্য দেখার পর আমি কোনো রকমে ঘরের ভেতর ঢুকে এসে দরজাখানা বন্ধ করে দিয়েছিলাম। নরম বিছানায় শরীরটা মেলে দিতেই কখন যেন নিজের অজান্তে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। খুব সকালে, বা বলা ভালো ভোরবেলায়, আমার ঘুমটা ভেঙে গেল। আচমকা বাইরে একদল পুরুষ মানুষের চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল এবং বেশ কিছু নারীর কান্নার আওয়াজ আমার কানে এসে পৌঁছাতেই ধড়ফড় করে বিছানার মধ্যে উঠে বসলাম। ঘুম ভাঙতেই আমার মস্তিষ্কের মধ্যে ভেসে উঠল গতকাল রাতের আবছা আলো অন্ধকারে দেখা সেই কালো কুচকুচে ছায়া মূর্তির বীভৎস প্রতিচ্ছবি। মুহূর্তের মধ্যে শরীরের প্রতিটা লোমকূপ একটা একটা করে খাড়া হয়ে গেল। কান্নার আওয়াজ এবং ভেসে আসা কথাগুলো শুনে পরিষ্কার বুঝতে পারলাম যে বাইরে কিছু একটা অঘটন ঘটেছে। অত্যন্ত দ্রুততার সাথে বিছানা থেকে নেমে পরনের জামা কাপড় ঠিক করে এক প্রকার দৌড়ে নেমে এলাম সিঁড়ি বেয়ে নিচে। বিজুবাবুর ভাড়া বাড়ি থেকে বেরোতেই দেখলাম রাস্তার দুই ধারে থাকা সেই ঝুপড়ি বাড়িগুলোকে কেন্দ্র করে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। মানুষজনের ভিড় ঠেলে এগিয়ে গেলাম সামনের দিকে। দেখতে পেলাম ঘরের দাওয়ায় বসে বেশ কিছু স্ত্রীলোক কান্নাকাটি করছে। তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম গতকাল রাতের বেলায় তাদের ছেলে মেয়েকে নাকি কেউ একজন চুরি করে নিয়ে চলে গিয়েছে। বেশ খানিকটা সময় সেখানে দাঁড়িয়ে থেকে ক্রন্দনরতা অসহায় জননীদের বুক ফাটা কান্না আর হা হুতা শুনে আমি যখন বেরিয়ে আসছি, বাইরে ঠিক এমন সময় দেখলাম
বিজুবাবু হন্তদন্ত হয়ে এগিয়ে আসছেন সামনের দিকে। তার মানে খবরটা তার কানে গিয়েও পৌঁছেছে। বিজুবাবু আমার সন্নিকটে এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে ভারী উত্তেজিতভাবে বলে উঠলেন, মনমোহন বাবু, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো ক্ষতি হয়নি তো? না না বিজুবাবু, আমি একেবারে সুস্থ স্বাভাবিক রয়েছি। তবে আশা করি শুনেছেন এই পাড়ার অনেকগুলো বাচ্চা ছেলে মেয়েকে কাল গভীর রাতে কেউ যেন তুলে নিয়ে গিয়েছে। আরে মশাই, সেই খবর শুনেই তো পড়িমড়ি করে ছুটে এলাম। জানেন, এর আগে কখনো কোনোদিনও আমাদের অঞ্চলে এরকম শিশু অপহরণের ঘটনা ঘটেনি। গতকাল রাতের ঘটনা আমাদের সকলকেই একেবারে নাড়িয়ে দিয়েছে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের অঞ্চলে এরকম একটা ঘটনা ঘটতে পারে বলে। এখনও যেন গোটা বিষয়টা আমার কাছে কেমন ধোঁয়াশার মতো বলেই মনে হচ্ছে। বিজুবাবু, আপনার সাথে আমার একান্তে কিছু কথা রয়েছে, তাই আপনি যদি একটু সাইডে আসেন তাহলে আমি সেই সমস্ত কথা আপনাকে বলতে পারি। সিদ্ধান্ত নিলাম যে গতকাল রাতে আমি যা কিছু দেখেছি তা বিজুবাবুকে বলবো। হয়তো আমার দেখা ওই রহস্যময়ী মানবী আসলে কে ছিল তা তিনি বুঝলেও বুঝতে পারেন। তাছাড়াও একথা আমার তাকে বলা উচিত। বিজুবাবুর মুখ জুড়ে অপরিসীম চিন্তার কালো মেঘ ঘনিয়ে এলো। তার প্রশস্ত চওড়া কপালে বেশ কয়েকটা চওড়া চিন্তার ভাঁজ পড়ল। আমার সাথে বিজুবাবু ওই মানুষজনের ভিড় থেকে খানিকটা তফাতে ফাঁকা একটি গাছতলায় এসে বসলেন। গতকাল রাতের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলাম বিজুবাবুর কাছে। লক্ষ্য করলাম সব কিছু শুনে তার দুই চোখের মধ্যে লকলকে বিষাক্ত সাপের মতো এক আতঙ্ক খেলে গেল। তার চোখ ও মুখের অভিব্যক্তি বদলে গেল নিমিষের মধ্যে। সম্পূর্ণ মুখমণ্ডল হয়ে উঠল একেবারে রক্তশূন্য ফ্যাকাশে। বিজুবাবু সব ঘটনার কথা শুনে থমথমে গলায় কাটা কাটা ভাবে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি আপনি ঠিক বলছেন মনমোহন বাবু। সত্যি আপনি গতকাল গভীর রাতে একজন ছায়ামূর্তির দেখা পেয়েছেন? আগে হ্যাঁ বিজুবাবু, আমার দেখায় সামান্যতম ভুল হয়নি। আমি জোর গলায় একথা বলতে পারি যে গতকাল রাতে ওই ছায়ামূর্তিকে আমি দেখেছিলাম। কিন্তু কি ব্যাপার বলুন তো, ছায়ামূর্তির কথা শুনতেই আপনার চোখ এরকম বদলে গেল কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ রকমের ভয় পেয়েছেন। ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আপনার অনুমান একেবারেই ভুল নয়। আপনি গতকাল রাতে যার দেখা পেয়েছেন সে মোটেও কোনো রক্ত মাংসে গড়া মানুষ ছিল না। আমার স্থির বিশ্বাস সে কমলা বউয়ের অতৃপ্ত আত্মাই ছিল। কমলা বউ? এই কমলা বউ কে বিজুবাবু? প্রশ্নটা আমি অনেক কৌতূহলের সাথে করলাম। দেখলাম বিজুবাবুর গলগণ্ড দুইবার ওঠানামা করল। শুকনো ঢোক গিলে বহু কষ্টে তিনি বললেন, কমলাই পাড়ারই এক বউ ছিল, কিন্তু আজ থেকে ঠিক 7 দিন আগে আত্মহত্যা করে সে মারা গিয়েছে। রান্নাঘরে আগুন জ্বালিয়ে পুড়ে মরেছিল মেয়েটা। ওহ, কি ভয়ানক বিভৎস ভীতিপ্রদ সেই মৃত্যু! কমলাবু কেন আগুনে পুড়ে আত্মহত্যা করেছিল বিজুবাবু? তার স্বেচ্ছা মৃত্যুর পেছনে কি কোনো কারণ লুকিয়ে রয়েছে? আর আপনি একথা কেনই বা বলছেন যে এই পাড়া শিশুদের অপহরণ করার পেছনে ওই কমলা বউয়ের অতৃপ্ত আত্মা রয়েছে? কমলা বউয়ের স্বামীর নাম শশাঙ্ক। আজ থেকে প্রায় বছর 4 আগে কমলাকে বিয়ে করে সে তার নিজের স্ত্রীর স্বীকৃতি দেয়। কমলা ভারী লক্ষ্মীমন্ত্র মেয়ে ছিল। সে রূপে যেমন লক্ষ্মী, গুণে তেমন সরস্বতী। সুখে শান্তিতে স্বামীকে নিয়ে ছোট্ট সংসারে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটা। কিন্তু ওদের এই সুখের সংসারে ভাটা পড়ল। 4 বছরের সংসার জীবনেও কমলার কোল আলো করে কোনো সন্তান এলো না। 4 বছরের দীর্ঘ সাংসারিক জীবনের পরেও
কমলা মা ডাক শুনতে পেল না। এই নিয়ে তার অন্তরের মধ্যে যে নিদারুণ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল তা ভাষায় বলে বোঝানো বড় কঠিন। কমলা বউয়ের সন্তান না হওয়ার বিষয়টাই সমগ্র তল্লাটে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সকলে তার সামনে পেছনে আড়ালে আবডালে তাকে নিয়ে নানান ধরনের বাজে কুৎসিত মন্তব্য করতে আরম্ভ করল। কমলা বউ আসলে ছিল বন্দা, কিন্তু এতে তো আর তার দোষ নেই, এতে তার হাতও ছিল না। তবুও তাকে দিবানিশি নানা ধরনের নানা কথা শুনতে হতো। এই পাড়ার সকল মানুষেরা একেবারে চিল শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। প্রতিনিয়ত কমলা বউকে নানা ধরনের কথা শোনানো হতো। দিনের পর দিন ধরে চলতে থাকা বিপুল মানসিক অত্যাচারে পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে পড়ল সে। মেয়েটার এই শত সহস্র অপমানের ভার সহ্য করতে পারছিল না, আর সে কারণেই ও শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিল। মৃত্যুর সময় বুকের মধ্যে অনেক কষ্ট জমিয়ে কমলা বউ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আগুনে জ্বলে পুড়ে দগ্ধে দগ্ধে মরছিল। তাই এখন মৃত্যুর পর তার আত্মা অতৃপ্ত হয়ে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তাকে যে কারণে কথা শোনানো হতো, অপমান করা হতো, অর্থাৎ তার সন্তান না হওয়ার বিষয়ে, কমলা বউয়ের অতৃপ্ত আত্মা তাই পাড়া প্রতিবেশীদের ছেলে মেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের হত্যা করে নিজের মৃত্যুর এবং যাবতীয় অপমানের বদলা নিতে আরম্ভ করেছে। কমলা বউয়ের অতৃপ্ত আত্মা আসলে প্রত্যেককে সন্তান হারা করে বোধহয় বোঝাতে চাইছে সন্তান না থাকার কষ্ট যন্ত্রণা আসলে ঠিক কতখানি। এ আপনি কি বলছেন বিজুবাবু? অবশ্য আপনার কথা শুনে আমারও মনে হচ্ছে যে সত্যি রাতের অন্ধকারে দেখা ওই বিভৎস ছায়া মূর্তিটি আসলে কমলা বউয়ের অতৃপ্ত আত্মাই ছিল। কারণ আমি কাল রাতে সেই ছায়া মূর্তিকে দেখার সময় একটা উৎকট চামড়া পোড়া গন্ধ পেয়েছিলাম। আচ্ছা বিজুবাবু, এবার তবে কি হবে? কমলা বউয়ের অতৃপ্ত আত্মার হাত থেকে কিভাবে রক্ষা করবেন এই পাড়ার নিরীহ নিরপরাধ শিশুদের? হ্যাঁ, এই কথা স্বীকার করতেই হয় যে তাদের অভিভাবকেরা অর্থাৎ এখানকার মানুষজন কমলা বউয়ের সাথে যথেষ্ট অন্যায় করেছে। কমলা বউ বন্ধা ছিল এই নিয়ে তাকে নানান ধরনের বাজে কথা শুনিয়েছে। মানসিক যন্ত্রণা দেওয়া একেবারেই উচিত হয়নি, কিন্তু ওই নিরীহ নিরপরাধ বালক বালিকাগুলি তো কোনো কিছুই করেনি। তাহলে শুধু শুধু তারা এমন অকালে এক অশরীরী প্রেতাত্মার কবলে পড়ে প্রাণ হারাবে কেন বলতে পারেন? সেটাই তো সবচেয়ে বড় চিন্তার বিষয় মনমোহন বাবু। সত্যি কথা বলতে কি, আমারও মাথায় কিছুতেই ঢুকছে না যে আমি এরকম পরিস্থিতিতে কি করব। কমলা বউয়ের অতৃপ্ত আত্মার হাত থেকেই পাড়ার শিশুদের রেহাই দেবই বা কিভাবে? আমরা এই অন্যায় কিছুতেই ঘটতে দেব না। ওই অশরীরী কবলে পড়ে নিরীহ নিরপরাধ শিশুগুলিকে মৃত্যুর মুখে ঢলে যেতে দেব না, কিছুতেই দেব না। এ কথা আমি আপনাকে বলে দিচ্ছি বিজুবাবু। আজ রাতের বেলায় কেউ না বের হলেও আমি বের হব। কমলা বউয়ের অতৃপ্ত প্রেতাত্মাকে আমি আটকাবো, আর নতুন করে কোনো বাচ্চা ছেলে মেয়েদের অপহরণ করতে দেব না কিছুতেই। আপনি একা নন, আমিও আপনার সাথে আজ রাতের বেলা বের হব মনমোহন বাবু। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আজ রাতের বেলায় আমি আর আপনি দুজন মিলে বের হব কমলা বউয়ের আত্মার খোঁজে। আবার কিছুটা সময়ের জন্য চুপ হলেন বৃদ্ধ মনমোহন বাবু। বাইরে বৃষ্টির মাত্রা না কমলেও হাওয়ার দাপটটা কিছুটা হলেও কমেছে। গোবিন্দ বেশ কয়েকবার চেষ্টা করে মোমবাতিটা জ্বালালো। মোমবাতির সোনালি উজ্জ্বল আলোর ছটা তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ল সমগ্র ক্লাব ঘরের অভ্যন্তরে। এক অদ্ভুত আলো আধারের পরিবেশ সৃষ্টি হলো। প্রত্যেকের মুখমণ্ডলে তির্যকভাবে এসে পড়ল মোমবাতির সোনালি আলোর ছটা। সকলে মিলে টান টান উত্তেজনার সাথে গল্পের পরবর্তী অংশ শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিল।
গোবিন্দ ধৈর্য ধরে বসে থাকতে না পেরে বলে উঠল, এরপর এরপর কি হলো খুড়ামশাই? আপনি কি সত্যি সেই রাতে বাইরে বের হলেন ওই কমলার অতৃপ্ত আত্মাকে আটকানোর জন্য? হ্যাঁ গোবিন্দ, বের হলাম। আমাকে যে বের হতেই হতো, তবে আমি একলা বের হলাম না, আমার সঙ্গে বের হলেন পিচুবাবু। তোমাদের তো আগেই বলেছি, রাত 9টার গণ্ডি পেরোতে না পেরোতেই ওই অঞ্চল জুড়ে নেমে আসতো নীরবতা। সেই দিন সন্ধ্যার অন্ধকার নামতে না নামতেই চারপাশ পুরোপুরি ফাঁকা হয়ে গেল। সকলে যে যার বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা জানালা বন্ধ করে দিল। সকলে যে যার বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা জানালা বন্ধ করে দিল, কারণ তাদের মনের মধ্যেও কমলা বউয়ের অতৃপ্ত আত্মাকে নিয়ে একটা সংশয় সৃষ্টি হয়েছিল। আমরা যখন পথে নামলাম, তখন পথে ঘাটে মানুষজন তো বহু দূরের কথা, নিদেন পক্ষে একটা কুকুর বিড়াল পর্যন্ত ছিল না। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা হলদেতে বৈদ্যুতিক বাতির আলোগুলো এমন নিবু নিবু হয়ে জ্বলছিল যে অত উঁচু থেকে আলো যেন নিচে নেমে এসে পৌঁছাচ্ছিলই না। বেশ অনেকটা সময় একটানা হাঁটাহাঁটি করার পরেও আমার কিংবা বিজুবাবুর চোখে অস্বাভাবিক কোনো কিছুই ধরা পড়ল না। বিজুবাবু আর আমি দুজন মিলে যখন ফিরতি পথ ধরতেই যাচ্ছি, তেমন সময় হঠাৎই তিনি আমার হাত খামচে ধরলেন। মনমোহন বাবু, ওটা কি অন্ধকারের মধ্যে? হ্যাঁ, ও কি নড়াচড়া করছে? বিজুবাবুর কথা শুনে তার আঙ্গুলের নির্দেশের দিকে তাকাতেই যা দেখলাম তাতে আমার বুকে রক্ত একেবারে ছলকে উঠল। পায়ের তলার মাটি ভূমিকম্পের ন্যায় থরথর করে কাঁপতে আরম্ভ করল। শরীরের প্রতিটি শিরায় উপশিরায় যেন বয়ে গেল আতঙ্কের জোয়ার। মেরুদণ্ড বয়ে সরসর করে নেমে গেল বরফ গলা জলের মতো কোন কোণে ঠান্ডা রক্তের স্রোত। কেন খুড়ামশাই, সেদিন আপনারা কি দেখলেন? দেখলাম বন্য গুল্ম ঝোপের মধ্যে থেকে প্রকাণ্ড একটা কালো ছায়া মূর্তি। বাতাসের মধ্যে পুনরায় সেই চামড়া পোড়া গন্ধটা আবার ফিরে এসেছে। কালো ছায়া মূর্তিটি আজ আমার একেবারে সামনাসামনি, সুতরাং কালকের থেকেও তাকে আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তার মাথার চুল এলোমেলোভাবে বাতাসের দাপটে উঠছে। তার গোটা শরীর জুড়ে বর্তমানে কেবলমাত্র দগদগে পোড়া ঘা। শরীরের চামড়া পুড়ে গিয়ে হাড় কঙ্কাল বেরিয়ে এসেছে জায়গায় জায়গায়। কপালের বেশ কিছুটা অংশ একেবারে পুড়ে গিয়ে সাদা ধবধবে খুলি বেরিয়ে পড়েছে। চোখের অক্ষি কোটরে চোখ বলে আদেও কোনো কিছুই নেই। সেখানে রয়েছে কেবলমাত্র দুটি গোল গোল গর্ত। সেই গর্তগুলোর মধ্যে থেকে দুটি উজ্জ্বল সবুজ আলোর জ্যোতি ঠিকরে বেরিয়ে আসছে বাইরের পানে। ঠোঁটের চামড়াবিহীন উন্মুক্ত দাঁতের শাড়ি ঝকঝক করছে। তার পরনের কাপড় পুড়ে গিয়ে শরীরের সাথে একেবারে লেপ্টে গিয়েছে। সব মিলিয়ে সে এক হাড় হিম করা ভয়াবহ দৃশ্য। এরকম সাংঘাতিক ভয়ানক দৃশ্য মানুষের দুঃস্বপ্নেরও বাইরে। যে কোনো দুর্বল হৃদয়ের মানুষেরা ওই প্রেত মূর্তিকে দেখলে তৎক্ষণাৎ হৃদযন্ত্র বিকল হয়ে আজীবনের মতো চিরনিদ্রার দেশে তলিয়ে যেতে পারে। আমি ও পিজুবাবু দুজনে মিলে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। এতটুকু নড়াচড়া করার শক্তি পর্যন্ত যেন আমাদের মধ্যে অবশিষ্ট নেই। পা দুটি বোধহয় মাটির সাথে আটকে গিয়েছে অদৃশ্য কোনো আঠায়। বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। শ্বাস নিতেও সাংঘাতিক কষ্ট হচ্ছে সেই পোড়া দুর্গন্ধের জোরে। কমলার প্রেতাত্মা অস্বাভাবিকভাবে আমাদের পানে
তার নিজের ঘাড়টা সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরিয়ে দিল, একেবারে যাকে বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর আমাদের অভিপ্রায় বুঝতে পেরে তাচ্ছিল্যের হাসি হেসে এসে সনসন করে এগিয়ে গেল একটা ঘরের দিকে। আমি কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়েছিলাম। বুঝতে পারলাম এরপরে কোনো একটা সাংঘাতিক বিপদ ঘটতে চলেছে। বিজুবাবুর হাত ধরে টান দিয়ে বললাম, চলুন চলুন বিজুবাবু, আমাদের যেতে হবে, না হলে আমরা কিছুতেই কমলার প্রেতাত্মাকে আটকাতে পারবো না। সে গতকালকের মতো আজকেও কোনো নিরীহ নিরপরাধ শিশুকে তুলে নিয়ে গিয়ে তাকে শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ চলুন, শীঘ্রই চলুন। আমি আর বিজুবাবু আমরা দুজনে মিলে এক প্রকার দৌড়ে এগিয়ে গেলাম সেই বাড়িটির দিকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কমলার বউয়ের অতৃপ্ত আত্মা সরীসৃপ প্রাণীর ন্যায় 2 হাত পায়ে ভর করে বাড়ির দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে সোজা উপরে। তার 2 চোখের সবুজ দৃষ্টি যেন জ্বলন্ত গনগনে আগুনের ভাটা। চামড়াবিহীন ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে আসা তীক্ষ্ণ ধারালো দাঁতের ফাঁকে উকি মারছে কালো কুচকুচে জিভ। জিভের অগ্রভাগ থেকে টপ টপ শব্দে চুইয়ে পড়ছে লালা রস। আমাদের চোখের সামনে ঘরের একটা ছোট্ট ঘুলঘুলি দিয়ে ভেতরে প্রবেশ করল সে। তারপর মাত্র কিছুটা সময়ের মধ্যেই ছোট্ট বাচ্চা ছেলেকে তুলে নিয়ে বেরিয়ে এলো বাইরে। ঘরের ভেতর ততক্ষণে রীতিমতো চিৎকার চেঁচামেচি পড়ে গিয়েছে। আমরা তাকে আটকানোর জন্য তার দিকে এগোতে যাচ্ছি, কিন্তু রাতের অন্ধকারে সে কোথায় যেন মিলিয়ে গেল। ঘুমন্ত বাচ্চা ছেলেটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বন্য ঝোপঝাড় ঠেলে কোথায় যে চলে গেল তা আমরা বুঝতে পারলাম না। ঘরের ভেতর থেকে সেই শিশুটির ক্রন্দনরতা জননী বেরিয়ে এলো বাইরে। তার অবস্থা একেবারে বদ্ধ উন্মাদের মতো হয়ে উঠেছে। মাটির মধ্যে ধুলোয় গড়াগড়ি খেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেকে তুলে নিয়ে চলে গেল গো। কমলা বউয়ের আত্মা আমার ছেলেকে তুলে নিয়ে চলে গেল। সেই ক্রন্দনরতা জননী পাথরের ওপর মাথা ঠুকে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে ফেলল নিজেকে। ততক্ষণে তার স্বামী অন্ধকারে দৌড়তে আরম্ভ করেছে নিজের ছোট ছেলেকে বাঁচানোর তাগিদে। আমরা বহু কষ্টে সামলালাম জননীকে। সেই রাতে কমলা বউয়ের অতৃপ্ত আত্মা ওখানকার মোট 7 জন ছেলে মেয়েকে তুলে নিয়ে গেল। আমরা কোনোভাবে তাকে আটকাতে পারলাম না। গোটা পাড়া জুড়ে সৃষ্টি হলো এক নিদারুণ ভয়াবহ পরিস্থিতির। সোনামুখীর আকাশে বাতাসে মিশে গেল কেবলই কান্নার আওয়াজ আর হাহাকার। সকলে নিজেদের সন্তান হারিয়ে বুঝতে পারল সন্তান না থাকার যন্ত্রণা আসলে কতখানি। তারা কমলা বউয়ের সাথে যে চরম অন্যায় করেছে, যে পাপ করেছে, তাও উপলব্ধি করতে পারল অন্তর থেকে। সর্বমোট 12 জন ছেলে মেয়েকে তুলে নিয়ে গিয়ে কমলা বউ হত্যা করল। পরের দিন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই সকলে যে যার ঘরের ভেতর ঢুকে দরজা জানালা বন্ধ করে ঠাকুরের নাম জপ করতে লাগলো, যাতে ওই বিদেহী প্রেতাত্মা কোনোভাবেই গৃহে না প্রবেশ করে ছেলে মেয়েদের তুলে নিয়ে যেতে পারে। আমি আর বিজুবাবু তৃতীয় দিন সন্ধ্যায় দোতলার বারান্দায় বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। ঠিক এমন সময় দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। অবিশ্বাস্য দৃশ্য? কোন অবিশ্বাস্য দৃশ্য আপনি দেখলেন খুড়োমশাই? নির্জন অন্ধকার রাস্তায় এসে দাঁড়ালো কমলা বউয়ের আত্মা। তার চোখের দৃষ্টি সম্পূর্ণ নিবদ্ধ রয়েছে আমাদের পারে। বিজুবাবু এবং আমরা দুজনেই একেবারে প্রায় রীতিমতো আঁতকে উঠলাম।
হিংস্র সাপদ প্রাণীর মতো সবুজ চোখের চাউনিতে সে তাকিয়ে রয়েছে আমাদের পানে। আমাদের বুকের মধ্যে পুরনো ভয়টা মাথাচাড়া দিয়ে উঠল। একবারের জন্য হলেও মনের মধ্যে আশঙ্কা সৃষ্টি হলো যে গতকাল রাতে তাকে বাধা দিতে চেয়েছিলাম বলে সে হয়তো আমাদের ক্ষতি করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, তেমনটা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। আজ এই সমস্ত কথা ভাবলে সত্যি অন্তরের মধ্যে আত্মগ্লানি জন্ম নেয়। কমলা বউয়ের অতৃপ্ত আত্মার সম্পর্কে কি না কি ভেবেছি, কিন্তু আসলে সে ছিল সম্পূর্ণ অন্যরকম। কমলা বউয়ের অতৃপ্ত আত্মা হাতছানি দিয়ে যেন আমাদের ডাকলো। আমি পরিষ্কার দেখলাম সেই ইশারায় আমাদের নিচে নামতে বলছে, যেন সে আমাদের কোনো কিছু বলতে চায়, কোনো কিছু দেখাতে চায়। আমি বিজুবাবুর দিকে তাকিয়ে বললাম, চলুন বিজুবাবু, আমাদের নিচে নামতে হবে। কিন্তু মনমোহন বাবু, আমরা নিচে নামলে ওই অতৃপ্ত আত্মা যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে? বিজুবাবু জীবনে প্রথমবার নিজের চোখে এক মৃত মানুষের অতৃপ্ত আত্মাকে দেখে মারাত্মক ভয় পেয়ে গিয়েছিল। তিনি অত্যন্ত ঘাবড়ে গিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে কথাগুলি বললেন। আমি কিন্তু ভয় পেয়ে গেলেও একেবারে দুর্বল হয়ে পড়িনি। বিজুবাবুর দিকে তাকিয়ে কঠিন সুরে বললাম, বিজুবাবু, আমার মনে হয় আমাদের নিচে নামাটাই উচিত। দেখুন, সে যদি আমাদের কোনো ক্ষতি করার জন্য এখানে উপস্থিত হতো, তাহলে কিন্তু সে এই দোতলাতেও উঠে আসতে পারত অনায়াসে। কিন্তু কমলা বউ যখন নিচে আমাদের জন্য অপেক্ষা করছে, তখন আশা করা যায় সে আমাদের কোনো ক্ষতি করবে না। হয়তো হয়তো কিছু একটা বলতে চায় কিংবা বোঝাতে চাইছে সে। বিজুবাবুকে রাজি করিয়ে আমরা দুজনে নেমে এলাম নিচে। কমলা বউয়ের অশরীরী আত্মা কেমন যেন নিঃশব্দে নীরবে হেসে উঠল। তার ঠোঁট নড়ে চড়ে উঠল দেখে আমি পরিষ্কার বুঝতে পারলাম সে আমাদের কিছু বলতে চাইছে। কিন্তু আমরা, অর্থাৎ রক্তে মাংসে গড়া জীবিত মানুষেরা, তার ভাষা বুঝতে পারছি না। কমলা বউয়ের আত্মা হাতছানি দিয়ে তাকে অনুসরণ করে তার পিছু পিছু আমাদের যেতে বলল। আমি এবং বিজুবাবু আমরা এগিয়ে গেলাম তাকে লক্ষ্য করে। সে যেন শূন্যে ভেসে এগিয়ে চলেছে ঝোপঝাড় ভেদ করে সোনামুখীর পার্শ্ববর্তী নদীর তটের দিকে। দুই নদীর ধারে থাকা ঝোপগুলি মৃদু মন্দ বাতাসে আন্দোলিত হচ্ছিল। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম কাস্তের বাঁকার ফলার মতো এক ফালি চাঁদ উঠেছে। তবে চাঁদের রং আজ অস্বাভাবিক রকমের টকটকে লাল। এরকম রক্তিম আভায় পরিপূর্ণ চাঁদ আমি এর আগে কখনো কোনোদিন দেখিনি। কালো গণন বক্ষে মিটিমিটি ভাবে জ্বলতে থাকা অসংখ্য অগণিত নানা মাপের নক্ষত্র শত আলোকবর্ষ দূরে হতে তাকিয়েছে পৃথিবীর পানে। নদীর বুক থেকে উঠে আসছে শীতল জল বাতাস। একটা সরু পায়ে হাঁটা রাস্তা এগিয়ে গিয়েছে একেবারে নদীর কিনারে। সেই রাস্তার দুই ধারে প্রায় কোমর পর্যন্ত ঝোপঝাড় জঙ্গল, মাঝে মধ্যে একটি করে মস্ত বড় বড় প্রকাণ্ড গণনচুম্বী মহিরুহ সাক্ষাৎ দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে। একটি অশরীরীর পিছু নিয়ে আমরা দুজন মানুষ নির্জন নিশুতি রাতে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তা জানি না, শুধুই হেঁটে চলেছি। আমার মনে হলো আমরা যেন পৃথিবী নয়, বরং অন্য কোনো এক অপরিচিত অচেনা জগতের মধ্যে এসে উপস্থিত হয়েছি। যে জগতে জীবিত প্রাণী বলে হয়তো কোনো কিছুই নেই। ছোট্ট নদীর বালুতট চাঁদের আলোয় ঝিকমিক করছে। নদীর জল সাক্ষাৎ গলিত রূপার মতো উজ্জ্বল।
সেই অশরীরী রমণী তথা কমলার আত্মা এবার প্রবেশ করলো এক ভগ্নপ্রায় অট্টালিকার অভ্যন্তরে। নদীর তীরবর্তী অঞ্চলে সেই অট্টালিকাটি অবস্থিত, যদিও তার অবস্থা বর্তমানে বড়ই শোচনীয়, কিন্তু তবু অট্টালিকার আকার আকৃতি দেখে বোঝা যায় কোনো এক প্রাচীনকালে এটি মাঝিদের বিশ্রাম ঘর ছিল। কিন্তু এখন যুগের পর যুগ, কালের পর কাল ধরে নানান প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে করতে একেবারে ভগ্নপ্রায় হয়ে পড়েছে। শয্যাশায়ী মৃতপ্রায় মানুষের মতো বহু কষ্টে কোনো রকমে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নড়বড়ে অবস্থায়। অট্টালিকার মধ্যে প্রবেশ করে কমলা বইয়ের অতৃপ্ত প্রেতাত্মা কেমন যেন অন্ধকারের সাথে মিলিয়ে গেল। আমি এবং পিচুবাবু অট্টালিকার ঠিক সম্মুখ ভাগের বাইরে দাঁড়িয়েছিলাম। আমাদের কি করা উচিত, কি করা অনুচিত, সেই সমস্ত হিসাব একেবারে গুলিয়ে গেল। বেশ খানিকটা সময় সেভাবে হতভম্ব অবস্থায় দাঁড়িয়ে থেকে আমি নীরবতা ভঙ্গ করে বলে উঠলাম, চলুন চলুন বিজুবাবু, দ্রুততার সাথে তাড়াতাড়ি চলুন। আমার মন বলছে আমরা কোনো রহস্যের সমাধান করতে চলেছি। বিজুবাবুর সাথে সেই ভগ্নপ্রায় অট্টালিকার অভ্যন্তরে ঢুকে এলাম আমরা। ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার আর একটা ভাবসা গন্ধে পরিপূর্ণ। অট্টালিকার মেঝে জুড়ে কেবলই পড়ে রয়েছে শুকনো পাতা, দেয়ালে দেয়ালে বড় বড় মাকড়সার ঝুল, কড়িকাঠ থেকে ঝুলছে একাধিক চামচিকি। চারপাশের দুরবস্থা দেখলে সহজেই বিলক্ষণ অনুমান করা যায় যে এখানে বহুকাল কোনো মানুষের পা পড়েনি। ভেতরে ঢুকে তখন কিন্তু আমরা আর কমলা বইয়ের আত্মার দেখা পেলাম না। তবে একটু খোঁজাখুঁজি করতেই যা পেলাম তা ওই খানিকটা 7 রাজার ধন, এক মানিক উদ্ধার করার মতন বিষয়। আমার আর বিজুবাবুর অপরিসীম আনন্দের অন্ত রইল না। আমরা বিস্ময়ের সাথে দেখলাম পাড়া থেকে যে 12 জন ছোট ছোট ছেলে মেয়েদের অপহরণ করে প্রেতাত্মা তুলে এনেছিল তাদের প্রত্যেককে এখানে রাখা হয়েছে। তারা সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিকভাবে ঘুমন্ত অবস্থায় রয়েছে। প্রাণ নেওয়া তো অনেক দূরের কথা, তাদের গায়ে সামান্য একটা আঁচড় পর্যন্ত কাটেনি কমলাবু। চাঁদের রক্তিম জ্যোৎস্না আলো তির্যকভাবে নেমে এসেছে ভাঙ্গা অট্টালিকার অভ্যন্তরে। তাতেই দেখলাম সেই আলো আধারের মায়াবী পরিবেশে লাস্যময়ী রমণীর মতো দাঁড়িয়ে রয়েছে কমলার প্রেতাত্মা। তবে এখন তার মধ্যে থেকে একেবারে বাজে চামড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না, বরং এক অপূর্ব অভূতপূর্ব সুগন্ধ বেরিয়ে পড়ছে। আমি 2 নয়ন মুদিত করে বুক ভরে লম্বা শ্বাস নিলাম। সেই গন্ধ মোটেও কোনো সাধারণ গন্ধ নয়, সেই গন্ধ ছিল পরম ভালোবাসার, মায়ার, মমতার। মায়ের কাপড়ের ভিজে আঁচলে ঠিক যেরকম গন্ধ থাকে একেবারে সেই রকম একটা গন্ধ। আমি, বিজুবাবু এবং সমগ্র তল্লাটের মানুষেরা মারাত্মক রকমের ভুল করেছিলাম। আমার 2 চোখের কোণ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল জলের ধারা। কমলার প্রেতাত্মা মানুষ না হলেও তার মানবিকতা, তার ভাবনা চিন্তা অনেক বড়, অনেক উদার ছিল। সে শুধুমাত্র চেয়েছিল ওই পাড়ার প্রতিটা মানুষকে সন্তান না থাকার কষ্ট বোঝাতে, সন্তান হারানোর জ্বালা বোঝাতে। সে কারণেই মিছিমিছি তাদের বাচ্চাদের তুলে এনে ভয় দেখিয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে সামান্যতম কোনো ক্ষতি সে করেনি। চাঁদের ঝলমলে আলোয় আমি দেখলাম কমলা বইয়ের প্রেত মূর্তি হাসছে, তার নীরব হাসি স্নিগ্ধতায় পরিপূর্ণ।
সে আসলে কোনো মানুষের ক্ষতি করেনি, নিজে একজন মা হতে না পারার জ্বালা কষ্ট আসলে ঠিক কতখানি সে খুব ভালোভাবেই তা বোঝে, তাই জন্য কাউকে সন্তান হারা করেনি। আমরা প্রতিটা ছেলে মেয়েকে উঠালাম। কমলার প্রেতাত্মার উদ্দেশ্যে 2 হাত জড়ো করে ক্ষমা চাইলাম তাকে ভুল বোঝার জন্য। দেখলাম ধীরে ধীরে সে সূক্ষ্ম সূক্ষ্ম কোণায় পরিণত হয়ে মিলিয়ে গেল বাতাসের সাথে। আমি বুঝতে পারলাম কমলা বউয়ের প্রেতাত্মা মুক্তি পেয়েছে চিরকালের মতো। যাবতীয় যন্ত্রণা কষ্টের থেকে তার রেহাই ঘটেছে। সকল বাচ্চাদের আমি আর বিজুবাবু মিলে সাবধানে বাইরে নিয়ে এসে নদী তট থেকে পাড়ায় এনে তাদের প্রত্যেকের মা বাবার কাছে পৌঁছে দিলাম। সকলকে কমলা বউয়ের ঘটনার কথা বলতেই তারাও তাদের নিজেদের ভুল বুঝতে পারল। কমলা বউয়ের অতৃপ্ত আত্মার উদ্দেশ্যে প্রত্যেকে করজোড়ে ক্ষমা চাইল। আসলে মানুষের মতো হীন নোংরা জীব এই প্রাণী জগতে আর কিছুই নেই। মানুষ মানুষের দুর্বলতা বুঝতে পেরে বারবার সেই দুর্বল জায়গাতেই আঘাত করতে চায়। যে কোনো নারী মা হতে না পারলে তাদের সেই বন্ধাত্ম নিয়ে সর্বদা হাসি মজা ঠাট্টা করে, কিংবা তাকে নানান বাজে কুৎসিত কথা বলে কলঙ্কিত করে। অলক্ষী, অপয়া, ডাইনি আরও নানা কিছু তকমা লাগিয়ে দেয় তার নামের সাথে। আমাদের এই পুরো সমাজ কিছুতেই বুঝতে পারে না সেই নারীর কষ্ট, যেমন কমলার কষ্টের কথা বুঝতে পারেনি কেউ। ঠিক তেমনি আর এই সমস্ত সমাজের বিষাক্ত মানুষের বিষাক্ত কথা শুনতে শুনতে প্রতিদিন সে অসহায় মেয়েটি একেবারে ভেঙে পড়ে মন প্রাণ অন্তর থেকে। শেষ পর্যন্ত হয়তো হটকারিতার বশে সে ওই কমলা বউয়ের মতোই মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়। কমলা বউ এইভাবেই সকলকে শিক্ষা দিয়ে গিয়েছিল। সেখানকার মানুষেরা অন্তত আর কখনো কোনোদিন কোনো মা না হতে পারা মেয়ের কষ্ট নিয়ে উপহাস করবে না। আজকের এই কাহিনী তাহলে এই পর্যন্তই। চলো হে, এবার তবে ওঠা যাক। এই সময় বৃষ্টি কিছুটা কমেছে, এখন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়াই মঙ্গলজনক। সত্যি খুড়ামশাই, আপনার আজকের এই ঘটনা আমাদের অনেক কিছু শেখালো। আসলে এই ঘটনা ছিল এক শিক্ষণীয় ঘটনা। আজও আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, বা বলা ভালো অধিকাংশ মানুষেরাই এই সমস্ত নারীদের নিয়ে নানান রকমের কুৎসা রটায়। যারা মা হতে পারে না তাদের বেদনার কথা কেউ শুনতে চায় না। আমরা মুখে যতই নিজেদের শিক্ষিত বলে দাবি করি না কেন, দিনের শেষে কিন্তু ঠিকই সকলেই তাকে নিয়ে উপহাস করে, অপমান করে কিংবা অবজ্ঞা করে। আদেও কি আমরা শিক্ষিত হতে পেরেছি? মানুষের মতো দেখতে হলে কি আর মানুষ হওয়া যায়? মুখার্জি পাড়ার ক্লাব ঘর আপাতত আজকের মতো বন্ধ হলো। সকলে মিলে প্রাকৃতিক দুর্যোগ এই সময় একটু কমেছে দেখে বেরিয়ে এলো বাইরে। জল জমা রাস্তার বুকে ছপ ছপ শব্দ তুলে হাঁটতে আরম্ভ করলো যে যার বাড়ির পথে।